KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, স্বাগত জানাবো আজকের আলোচনায় তোমাকে। আর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এশিয়া কাপ জয় তো এই মুহূর্তে অতীত, তবে এখন যেদিকে আমরা নজর রেখেছি, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 10ই অক্টোবর থেকে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হতে চলেছে। আমরা দেখেছিলাম যে প্রথম টেস্ট ম্যাচ আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল এবং ভারতের জয়, এবং অবশ্যই সেই জয়টা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, কারণ একদিকে হোম টাউনে ম্যাচ হচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পজিশনেও রয়েছে টিম ইন্ডিয়া। আমি শুরুতে আসবো অর্পণদা তোমার কাছে। আগামীকালের আমরা দেখছি যে গতকালও দেখেছি প্র্যাকটিস সেশন চলেছিল এবং আজকে একটা ডিনারও রয়েছে গৌতম গম্ভীরের বাড়িতে। তবে ম্যাচের আর এখনো একটা দিন বাকি রয়েছে। প্লেইং 11 কি হতে চলেছে? প্লেইং 11 তো অবশ্যই আমার মনে খুব একটা চেঞ্জ হবে না হয়তো, কারণ প্রথম ম্যাচে উইনিং কম্বিনেশন ইন জেনারেল গৌতম গম্ভীর ভাঙেন না যদি খুব ফোর্স চেঞ্জ না হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে একদম প্রথমেই বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমার মনে হয় না প্লেইং 11-এ কোনো চেঞ্জ হচ্ছে না। আজকে যে ডিনারের ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু একদম নিজের বাড়িতে খোশ মেজাজে। এখানে একটা বরুণ চক্রবর্তীর প্রসঙ্গ পরে আসবো, তাও একটা কথা বলি যে বরুণ চক্রবর্তী বলেছেন যে গৌতম গম্ভীর এমন একজন মেন্টর বা কোচ বলা যেতে পারে, তিনি সবসময় প্রত্যেকটা ক্রিকেটারের ভেতরে তার মানসিকতা এমনভাবে করে দিয়ে যায় যে জিততে হবে। এই মানসিকতার জন্যই কিন্তু পুরো টিমটা চার্জ হয়ে থাকে এবং সেই কারণেই কিন্তু এতগুলো বলা যেতে পারে উইনিং স্লট আসছে এবং বারবার টিম ইন্ডিয়ার ভালো পারফরমেন্স হচ্ছে। যদিও লাল বলের ক্রিকেটে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়াতে হার, দেশের মাটিতে হার, কিন্তু এবার যেহেতু ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ অনেকটা দুর্বল বলা যেতে পারে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের থেকে, এবারে যদিও পরীক্ষা দিতে হচ্ছে না, তবে উইনিং কম্বিনেশন কখনো তিনি ভাঙেন না। তাই আমার যেটা মনে হয় যে প্লেইং 11 খুব একটা পরিবর্তন হবে না, কারণ গিল রান পেয়েছেন, যদিও এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ছন্দে নেই, তাও দারুণ ব্যাট করেছেন প্রথম ইনিংসে। এছাড়া জসওয়াল রয়েছে, কেএল রাহুল তো দুর্দান্ত ফর্মে রয়েছে, সেঞ্চুরি করেছেন। ধ্রুব জুরেল একদম অসাধারণ ব্যাটিং করেছেন, সুযোগ পেয়ে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ধ্রুব জুরেল দারুণ ব্যাট করেছেন। এছাড়া রয়েছে জাদেজা, রবীন্দ্র জাদেজার কথা বলতেই হয় আলাদা করে, কারণ রোহিত চলে গিয়েছে, কোহলি চলে গিয়েছে, তো ভিনটেজ জাদেজা কিন্তু এখনও তার খেলা দেখিয়ে যাচ্ছে। অতএব আমার মনে হয় যে যদি কোনো চোট আঘাত না থাকে তাহলে বোধহয় ফার্স্ট 11-এ কোনো রকম কোনো পরিবর্তন আসবে না। এদিকে যথেষ্ট বোলাররা ছন্দে রয়েছে, আমার মনে হয় মিডল অর্ডারও ঠিকঠাক রয়েছে, তবে উইনিং কম্বিনেশন না ভাঙারই কথা যদি চোট না থাকে। আবারও রিপিট করছি, তবে আমার মনে হয় যে ওপেনিং স্লটে বোধহয় আরেকটু নজর দেওয়া দরকার। ওপেনিং জুটি যদি আরও ভালো পারফর্ম করে আমার মনে হয় তাহলে রানটা অন্য জায়গায় যাবে। যদিও প্রতিপক্ষ দুর্বল বারবার বলছি, কিন্তু তার সত্ত্বেও ক্রিকেট যেহেতু খেলাটার নাম, যে কোনো মুহূর্তে রং পাল্টে যেতে পারে। তাই আবারও বলবো যে অবশ্যই আত্মবিশ্বাস ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয় টিম ইন্ডিয়াকে। সেই কারণেই উইনিং কম্বিনেশন ধরে রাখতে হবে, উইনিং স্টিকটা ধরে রাখতে হবে। ভুলে গেলে হবে না যে গত চ্যাম্পিয়ন্স মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু আমরা উঠতে পারিনি, টিম ইন্ডিয়া উঠতে পারেনি। তার দুটো আগে তারা ফাইনালে উঠেছিল, হেরে গিয়েছে। তাই প্রত্যেকটা ম্যাচ WTCতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আড়াই দিনে প্রথম ম্যাচ শেষ হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা সুযোগ পাবে জানা যাচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ভালো পারফর্ম করতে হবে টিম ইন্ডিয়াকে একদমই। এবং এই ম্যাচটা জয়ের পর যথেষ্টই আত্মবিশ্বাসী, তবে আত্মবিশ্বাসটাও থাকতে হবে, পাশাপাশি কিন্তু নিখুঁতভাবে খেলতে হবে। এবার অর্পণদা যে বিষয়ে আসবো, প্লেইং 11 নিয়ে তুমি বললে যে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না বা চাইবেন না গৌতম গম্ভীর, সেক্ষেত্রে পিচ একটা বড় ফ্যাক্টর। আমরা আহমেদাবাদের ক্ষেত্রে দেখেছিলাম, সেখানে কিন্তু বোলাররা যথেষ্ট ভালো সাহায্য পেয়েছিল। সেক্ষেত্রে এবার কি ব্যাটিং সহায়ক পিচ হতে পারে? কিছুটা ব্যাটিং সহায়ক পিচ হলেও হতে পারে, এবং আমরা একটা খবর পেয়েছি, যদি আমি পিসিআরকে বলবো গ্রাফিক্সটা দেখাতে, আমাদের সেকেন্ড টেস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজে কীরকম পিচ হতে পারে। পিচে অল্প ঘাস রাখা হয়েছে, তবে বেশিরভাগ জায়গায় ফাঁকা,
কালো মাটির পিচে খেলা হবে, যেখানে সুবিধা পেতে পারেন ব্যাটাররা। পরের দিকে পিচ শুকিয়ে গেলে স্পিনাররাও সাহায্য পাবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ম্যাচ কিন্তু 50-50 রয়েছে। ব্যাটাররা গত ম্যাচে যেমন আড়াই দিনে শেষ হয়ে গিয়েছিল, এবারে কিন্তু ব্যাটাররা অনেক বেশি সুযোগ পাবে। যদিও ঘাস থাকা হলো, বেশিরভাগ জায়গাটাই খালি রয়েছে, অর্থাৎ ব্যাট করার জন্য সুবিধা হবে। কিন্তু এই যে পিচ যখন শুকিয়ে যাবে তখন কিন্তু স্পিনাররা খাতারনাক হয়ে যাবে। যদিও এখানে সেটা বলা নেই, কিন্তু ইনফরমেশন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, যত পিচ শুকাবে বা স্পিনারদের জন্য কিন্তু স্বর্গ হয়ে উঠবে এই পিচ। এবং সেই দিক থেকে বলতে গেলে নাকানি চোবানি খেতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। এবং ওয়েস্ট ইন্ডিজেরও ভালো স্পিনার রয়েছে, ভারতীয় ব্যাটারদের কিন্তু সেই বোলিং সামলাতে হবে। আবারও বলছি, বারবার বলছি, ভারত ধারে ভারে সব দিক থেকে গিয়ে, কিন্তু যেহেতু খেলাটার নাম ক্রিকেট, তাই যে কোনো মুহূর্তে অঘটন ঘটলেও হতে পারে। কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ম্যাচ যেহেতু খুব গুরুত্বপূর্ণ WTCর জন্য, তাই অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতকে জিততেই হবে এবং 2-0 করতেই হবে। একদমই অর্পণদা, এবং যে ম্যাচের দিকে আমাদের নজর রয়েছে 10ই অক্টোবর, সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এই ম্যাচে কারা তরুপের তাস হতে পারে? দেখো, ওয়েস্ট ইন্ডিজ এমন একটা প্রতিপক্ষ, এবং যেভাবে প্রথম ম্যাচ খেলা হয়েছে, সেখানে কিন্তু যে কোনো দিন জ্বলে উঠতে পারে। একটা ম্যাচে, একটা ইনিংসে 3টে সেঞ্চুরি হয়েছে, জাদেজা, ধ্রুব জুরেল এবং KL রাহুল। আমি যদি খুব ভুল না হই এবং যদি বড় কোনো অঘটন না ঘটে, আমার মনে হয় যে সেকেন্ড টেস্টেও যদি ভারত আগে ব্যাট করে, তাহলে এই 2 থেকে 3টে সেঞ্চুরি ম্যান্ডেটারি হবে, এবং পরে ব্যাট করলেও কিন্তু 2 থেকে 3টে সেঞ্চুরি ম্যান্ডেটারি হবে। আমি যা গ্রাফ দেখতে পাচ্ছি, যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা পারফর্ম করছে, আমার মনে হয় তাতে আবারও একটা ইনিংসে জয় এলে অবাক হওয়ার মতো থাকবে না। এবং সেই দিক থেকে বলতে গেলে আবারও 2 থেকে 3টে সেঞ্চুরি আমার মনে হয় যে না দেখার কোনো কারণ নেই। যারা গত ম্যাচে পায়নি, শুভমান গিল তা হতে পারে, শুভমান গিলের ব্যাট থেকে সেঞ্চুরি আসতে পারে, KL রাহুল আবার সেঞ্চুরি করতে পারেন, যাদের অসাধারণ ফর্মে রয়েছেন, ধ্রুব জুরেল রয়েছেন। আমার মনে হয় যে কোনো কারো ব্যাট থেকে সেঞ্চুরি আসতে পারে, এবং সেটা নাম্বারটা 2-3ও ছাড়িয়ে যেতে পারে। আমার মনে হয় যে আবারও দিল্লি টেস্টে কিন্তু 2 বা 3টে সেঞ্চুরি ভারতের ইনিংসে দেখা যেতে পারে, মানে এক ইনিংসে দেখা যেতে পারে। এবং সেই দিক থেকে দেখতে গেলে আবারও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা রানের পাহাড়কে ফলো আপ করতে হবে, চেঞ্জ করতে হবে। ভারত আগে ব্যাট করুক বা পরে ব্যাট করুক, ভারতীয় ব্যাটাররা এখন বিশ্বের নাম্বার 1, সেই দিক থেকে নাম্বার 1 টিম বলা যেতে পারে। সেই দিক থেকে সব দিক থেকে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং যথেষ্ট ভালো ফিল্ডিং করেছে, যেটা নিয়ে বারবার এশিয়া কাপে প্রশ্ন উঠছিল যে ভারতীয়রা একদমই ঠিকঠাক ফিল্ডিং করতে পারছেন না। সেই দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো ফিল্ডিং আমরা দেখেছি। ক্যাচটা তো অসাধারণ, দুজনের ক্যাচটা, এটা বলাই যায়। সেই দিক থেকে দেখতে গেলে ফিল্ডিং মোটামুটিভাবে এখনও ঠিক আবার আগের মতো হয়ে গিয়েছে। বোলিং ঠিকই আছে, যদিও বুমরা নেই, বুমরাকে রেস্ট করা হয়েছে। ব্যাটিং অসাধারণ ফর্মে রয়েছে। সব দিক থেকে দেখতে গেলে, সমস্ত দিক থেকে দেখতে গেলে 100% পারফরমেন্স প্রায় ভারতের নিশ্চিত। এবং আবারও আমি বলছি যে ক্রিকেট যতই অঘটনের খেলা হোক না কেন, যদি কোনো অঘটন না ঘটে, তাহলে কিন্তু আবারও একটা ইনিংসে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। একদমই অর্পণদা, আমরা আলোচনা করলাম, তবে আমরা ক্রিকেটের আরও আলোচনা করব। সময় হয়ে গিয়েছে একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দিল্লির ম্যাচ নিয়ে তো আমরা আলোচনা করলাম, তবে আমরা আপনাদের জানিয়ে রাখবো অস্ট্রেলিয়া সফরের জন্য টিম সিলেকশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর তারপর নানান ক্রিকেটার অনেকেই অনেক কিছু বলছেন। রোহিত শর্মা নেই কেন, তাকে কেন ক্যাপ্টেন্সি করা হলো না, অধিনায়কত্বের তাজ কেন তার মাথা থেকে সরিয়ে নেওয়া হলো। আর এবার প্রথমবার মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে গিয়ে রোহিত শর্মা তিনি মুখ খুললেন এবং তিনি বললেন যেটা, যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে ভালোবাসেন এবং সেভাবেই তিনি খেলবেন, এবং তার ব্যাটিং যাতে আরও নিখুঁত হয় সেদিকেও নজর রাখবেন। একদমই তাই। যে প্রশ্নটা করা হলো সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া সিরিজে ডেফিনেটলি হয়েছে, এবং যেটা নিয়ে সবচেয়ে বড় কথা যে রোহিত শর্মার অধিনায়কত্ব, এবং বলা যেতে পারে এটা নিয়ে এখনও দেশ জুড়ে তুমুল সমালোচনা চলছে, প্রবল জল্পনা চলছে যে কেন শুভমান গিলকে 26 বছর বয়সে টেস্ট অধিনায়কত্ব দেওয়া হলো। এবং সবাই বলছে, অনেকে বলছেন যে ভারতে বিভিন্ন ফরম্যাটে ক্যাপ্টেন থাকার ফর্মুলাটা প্রায় নেই। গৌতম গম্ভীর চান সবসময় একই ফর্ম্যাটে থাকুক, যেহেতু সামনে 2026 ওয়ার্ল্ড কাপ, সেই কারণে T20 ক্রিকেটের অধিনায়ক অর্থাৎ সূর্যকুমার যাদবকে চেঞ্জ করা হচ্ছে না। কিন্তু যেহেতু 2027 ওয়ার্ল্ড কাপ, সেই দিক মাথায় রেখে শুভমান গিলকে নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা দুজনেই 2027 খেলবেন কি না সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে। তাই সব দিক থেকে ভাবনা চিন্তা করেই শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে। কিন্তু মোস্ট ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে
অধিনায়কত্ব, ক্যাপ্টেন্সি যাবার পর এই প্রথম মুখ খুলেছেন রোহিত শর্মা। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে ওডিআই সিরিজের দিকে তিনি তাকিয়ে রয়েছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে তিনি ভালোবাসেন। অস্ট্রেলিয়াতে ওখানে প্রচুর ক্রিকেট ভালোবাসে, যেহেতু একদম স্টেডিয়াম ভরা থাকে, সেই কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা একটা দারুণ উপভোগ্য বিষয়। এবং সুকৌশলে তিনি অধিনায়কত্বের বিষয়টি একদম আনটাচ করে গিয়েছেন। তবে আমার মনে হয় তার অধিনায়কত্ব থাকুক বা না থাকুক, তিনি যেভাবে একটা সোশ্যাল মিডিয়াতে ছবি ভাইরাল হয়েছিল, যেভাবে তিনি 10 কেজি ওজন কমিয়েছেন, যেভাবে তিনি রেডি টু প্লে এই একদম এই ফর্মে রয়েছেন, আমার মনে হয় সব দিক থেকে দেখতে গেলে একদম চাপলেস বলা যেতে পারে, অধিনায়কত্ব নেই। সেই দিক থেকে আমার কোথাও গিয়ে মনে হয় যে রোহিত শর্মা বোধহয় এবার সেরা ফর্মে ব্যাট করবেন। যেভাবে তিনি ওয়ার্ল্ড কাপের সময় অ্যাঙ্কার রোল প্লে করেছিলেন এবং বিধ্বংসী ফর্মে ছিলেন, আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজে এবারও বোধহয় বিধ্বংসী ফর্মে পাওয়া যেতে পারে রোহিত শর্মাকে। এবং তিনি অবশ্যই একটা জিনিস বলেছেন, আর একটা জিনিসও তোমাকে বলে রাখি যে রোহিত শর্মা 3টি ওয়ানডে খেললে একটা অসাধারণ রেকর্ডের সম্মুখীন তিনি হবেন, নয়া বিশ্ব রেকর্ড তিনি করবেন। সেই বিশ্ব রেকর্ডটা কি, এক কথায় বলা যেতে পারে যে সাইদ আফ্রিদিকে তিনি টপকে যাবেন এবং ছক্কা মারার রেকর্ড যেটা রয়েছে নিরিখে, সেটা কিন্তু রেকর্ড টপকে যাবেন। অর্থাৎ মাত্র 3টি ম্যাচে 8টি 6 মারলেই তিনি নাম্বার 1 ওডিআই প্লেয়ার হবেন, যেখানে যার 6-এর সংখ্যা সবচেয়ে বেশি। আর ওভারঅল যদি দেখা হয়, রোহিত শর্মার 650-র বেশি ছক্কা রয়েছে এবং 350 যদি ছক্কা দেখা যায়, তাহলে কিন্তু এই ওডিআই সিরিজে নয়া একটা রেকর্ড হতে চলেছে। সেই দিক থেকে গেলে হিটম্যান যে তকমাটা, সেটা কিন্তু তার দখলেই থাকবে। একদম রোহিত শর্মা যতগুলো ছক্কা মেরেছেন, সম্ভাব্য আমার মনে হয় যে আগামী কয়েক বছর সেই রেকর্ড ভাঙা কার্যত অসম্ভব। সাইদ আফ্রিদি এখন সেই টপ জায়গাতে রয়েছেন, রোহিত শর্মা মাত্র 2 নম্বরে রয়েছেন, আর মাত্র 8টি ছক্কার ব্যবধান। আমার মনে হয় যে 3টি ম্যাচ খেলার দরকার নেই। রোহিত শর্মা যদি ফর্মে থাকেন, তাহলে প্রথম ম্যাচেই হয়তো তিনি এই রেকর্ডটা করে ফেলতে পারেন এবং নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন যে এই রেকর্ড ভাঙার ক্ষমতা আচ্ছা প্লেয়ারেরও হয়তো অনেক দিন সময় লেগে যেতে পারে। যদিও বলতে পারি যে রোহিত শর্মার রেকর্ড যদি ভারতীয় কোনো ক্রিকেটার ভাঙেন, তাহলে বোধহয় সেটার থেকে আনন্দ ভারতবাসী হিসেবে আমরাও পাবো এবং রোহিত শর্মাও বোধহয় সেই আনন্দটা পাবেন। একদমই অর্পণদা। এবং তুমি যেমনটা বললে যে হিটম্যান তো তিনি অবশ্যই, গতকালের যে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে সেখানে কিন্তু তাকে ফিটম্যানও বলা যায়, কারণ মেরুন ব্লেজারে যেভাবে তিনি আবির্ভূত হয়েছেন, তার ফ্যানেরাও কিন্তু রীতিমতো মুগ্ধ হয়েছেন তাকে দেখে। আর এবার আসি একটা খুব ইন্টারেস্টিং কথা, তুমি আগেই বলছিলে যে বরুণ চক্রবর্তী তিনি কিন্তু প্রশংসায় ভরে দিলেন গৌতম গম্ভীরকে, এবং আমরা দেখেছিলাম যে কেকেআরের যখন মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, তিনি কিন্তু এই বরুণ চক্রবর্তীর পারফরমেন্সের জন্য যথেষ্ট কসরত করেছিলেন। কি বললেন বরুণ চক্রবর্তী? বরুণ চক্রবর্তী, দেখো একটা জিনিস তিনি বারবারই বলেছেন যে গুরুদক্ষিণা তিনি গৌতম গম্ভীরকে দিয়েছেন, এবং তিনি যখন অফ ফর্মে ছিলেন, তারপরে তাকে ট্রেন করা, কেকেআরের হয়ে যখন খেলতেন এখনও খেলেন, গৌতম গম্ভীর যখন করছিলেন তাকে ট্রেন করেছেন, বাংলাদেশ সফরে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। তারপর থেকেই কিন্তু বরুণ চক্রবর্তী পুরো হাল পাল্টে গিয়েছে, এক কথায় বলা যেতে পারে। এবং সেটা নিয়েই যখন একটা অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যে গৌতম গম্ভীর এবং বরুণ চক্রবর্তী যে প্রশিক্ষণের বিষয়টা, কোচিংয়ের বিষয়টা তার কেমন লাগে, তিনি দরাজ প্রশংসা করেছেন এবং কার্যত গুরু শিষ্যের মতো তিনি কথা বলেছেন যে যেভাবে মাইন্ডসেট তিনি ঠিক করে দেন প্রত্যেকটা ক্রিকেটারের জন্য, প্রত্যেকটা ক্রিকেটারের খিদে যেভাবে বেড়ে যায়, সেটা কিন্তু এক কথায় অভাবনীয়, এবং সেইভাবেই মানসিকতা তৈরি হয়। তিনি একটা এক্সাম্পল দিয়েছেন যে এশিয়া কাপের সময় প্রত্যেককে বলা হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, এবং এটা শোনার পর প্রত্যেক ক্রিকেটার ফোন অফ, সোশ্যাল মিডিয়া লগ আউট করে দিয়েছিল। এবং তারপর ফাইনাল ম্যাচ জেতার পর, তার আগে যে সোশ্যাল মিডিয়ার জন্য বলা হয়েছিল যে করা হবে না, সবাই কিন্তু ম্যাচ শেষেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করেছিল, তার আগে কিন্তু কেউ করেনি। এইভাবে কিন্তু অনুশাসন চলা বলা যেতে পারে। গৌতম গম্ভীর ভারতীয় ড্রেসিং রুমে থাকায় এই যে অনুশাসনটা বলা যেতে পারে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রচুর লাভ হচ্ছে। এবং ক্রিকেটারদের যে মানসিকতাটা, ডু অর ডাই, এবং জিততেই হবে, নিজের সেরাটা দিতে হবে, তারপর যা হয় দেখা যাবে, এই যে মানসিকতাটা ভারতীয় ক্রিকেটারের প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন গম্ভীর, সেটাই সবচেয়ে বড় পাওনা বরুণ চক্রবর্তী বলেছেন। ইভেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান ম্যাচ ছিল, তখন কিভাবে গৌতম গম্ভীর তাদেরকে চার্জ আপ করেছিলেন, সেটা নিয়েও তিনি এক্সপ্লেনেশন দিয়েছেন। এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে যেহেতু দুটো ম্যাচ আগে খেলা হয়েছিল পাকিস্তানের সঙ্গে, তাই
সেই কারণে কিন্তু তাদের বুঝতে অসুবিধা হয়নি কোথায় কি খেলাটা হবে। সেই কারণে যা যা লিস্ট করা হয়েছিল, যা যা পরিকল্পনা করা হয়েছিল সবগুলোই ওয়ার্কআউট করেছে। এবং এই যে আবারও তিনি রিপিট করেছেন যে মানসিকতার যে পরিবর্তন, সেটাই বোধহয় ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। একদমই অর্পণদা, আমরা আরো আলোচনায় থাকবো, তবে আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। রোহিত শর্মাকে নিয়ে আমরা কথা বলছি, তবে বিরাট কোহলি নিয়েও কথা বলতে হয়, কারণ 2027-এ যে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের আগে কি এই দুজনকে দেখা যাবে, এটাই একটা বড় প্রশ্ন। এবং বিরাট কোহলি, রোহিত শর্মার ফ্যান্সদের কাছেও একটা বড় প্রশ্ন হয়ে গেছে। ফিটনেসটাও কিন্তু একটা ফ্যাক্টর অর্পণদা, সেক্ষেত্রে এই রোকো জুটিকে কি আমরা দেখতে পাবো 2027-এ? যতদিন না স্কোয়াড অ্যানাউন্স হচ্ছিল এবং যতদিন না অধিনায়কত্ব রোহিত শর্মার থেকে চলে গিয়েছিল, ততদিন পর্যন্ত একটা সম্ভাবনা ছিল, প্রায় 90% বলা যেতে পারে, যে 2027 বিশ্বকাপ খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং অধিনায়ক রোহিত শর্মাই থাকবেন। কিন্তু হিসেব নিকেশটা পুরোপুরিভাবে পাল্টে গেল এবং সেখানে দেখা গেল যে রোহিত শর্মার অধিনায়কত্ব চলে গেল। এবং আগারকার চিফ সিলেক্টর তিনি বলছেন যে এখনও পর্যন্ত আনসার্টেন যে রোহিত কোহলি জুটি ওয়ার্ল্ড কাপে দেখা যাবে কিনা। এবং 2027 সালে রোহিত শর্মার বয়স দাঁড়াবে 41 এবং ফিটনেসটাও একটা ইস্যু হতে পারে, অনেকেই বলছেন। তবে যেভাবে রোহিত শর্মা নিজের ওজন ঝরিয়েছেন, যেভাবে নিজেকে ফিট রেখেছেন, বিরাট কোহলিকে তো বলাই যেতে পারে কিং কোহলি, তিনি নিজেকে যেভাবে ফিট রেখেছেন, দুজনের ফিটনেস নিয়ে আমার মনে হয় কোনো সমস্যা থাকার কথা নয়। দিন শেষে ক্লাসটা ম্যাটার করবে। যেহেতু 2027 ওয়ার্ল্ড কাপ দেশের মাটিতেই হচ্ছে, মাফ করবেন, 2027 ওয়ার্ল্ড কাপ যেহেতু সামনে এসে গিয়েছে, আমার মনে হয় কোথাও গিয়ে রোহিত এবং কোহলিকে দুজনকেই খেলানো উচিত বলে মনে হয়। যদি কোনো চোট ইস্যু না থাকে, কোনো ফিটনেস ইস্যু যদি না থাকে, অবশ্যই দেখা হবে যে অস্ট্রেলিয়া সিরিজে কীরকম পারফর্ম করছে। অস্ট্রেলিয়া শুধুমাত্র যে রোহিত কোহলির পারফরমেন্স বিচার হবে এমনটা নয়, সেখানে কিন্তু শুভমন গিলের পারফরমেন্সও বিচার করা হবে। সব মিলিয়ে আগের যে 90% সম্ভাবনা ছিল যে রোহিত কোহলি খেলছে 2027 বিশ্বকাপে, এখানে কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটা কম। সেই সম্ভাবনাটা 40-60 বলা যেতে পারে। পুরোটাই নির্ভর করছে চিফ সিলেক্টরদের ওপর এবং অবশ্যই ফিটনেসের ওপর। আমার কোথাও গিয়ে মনে হয় কোহলি এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেভাবে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছে, কোথাও গিয়ে 2027 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলাটা তাদের কাছে প্রাপ্য হওয়া উচিত। একদমই। এবং 2027-এ আমরা রোকো জুটিকে একইভাবে মাঠে দেখতে পাবো, এটা কিন্তু আমরাও আশা করছি, আমরাও আশাবাদী বিষয়। এবার একটু আসি অন্য একটা বিষয়। আইপিএল হতে এখনো অনেকটা সময় রয়েছে, তবে ট্রাভিস হেড এবং যে খবর পাচ্ছি প্যাট কামিন্স, এদের দুজনকে 58 কোটি টাকার অফার দেওয়া হয়েছে দেশের জার্সিতে খেলা ছেড়ে আইপিএল এর হয়ে খেলতে। সেক্ষেত্রে অর্পণদা, তোমার কি মনে হয় অস্ট্রেলিয়ার হয়ে কি তারা অধিনায়কত্ব করবেন, না তারা আইপিএলে যাবেন? দেখো, যখন এই খবরটা ডেভেলপ হয়, তারপরে আরও খবর সামনে এসে গিয়েছে এবং যে খবরটা এই মুহূর্তে পাওয়া গিয়েছে সেটা বলা যেতে পারে যে প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড এই দুজনকেই আইপিএলের কোনো এক টিমের তরফ থেকে বছরে 58 কোটি টাকার অফার দেওয়া হয়েছিল যে তারা শুধুমাত্র আইপিএল খেলবে এবং যে ফ্র্যাঞ্চাইজির হয়ে তারা খেলবে, দেশ বিদেশে যেখানে টি20 খেলা হবে সেখানে তারা খেলবেন। কিন্তু এই মুহূর্তে যে আপডেট, যে এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন ট্রাভিস হেড এবং প্যাট কামিন্স, তারা দুজনেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দেশের হয়ে তারা খেলবেন এবং তার সঙ্গে আইপিএলও খেলবেন, কিন্তু কোনোভাবেই দেশের হয়ে খেলাটা তারা ছাড়বেন না, কারণ দেশের হয়ে খেলাটা তাদের কাছে গর্বের। এবং কোন ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই অফার করা হয়েছিল সেটা অবশ্য সামনে আসেনি, যদিও পুরোটাই অনুমান যে যেহেতু ট্রাভিস হেড এবং প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন, তারাই হয়তো এসআরএইচই হয়তো এই অফার করেছিল। তবে আবারও বলছি, এটা পুরোপুরি অনুমান। কোন ফ্র্যাঞ্চাইজি এই অফার করেছে এখনও পর্যন্ত আমাদের কাছে সেই খবর এসে পৌঁছয়নি। তবে ট্রাভিস হেড এবং প্যাট কামিন্সের কাছে যে অফার করা হয়েছিল তারা সেটা প্রত্যাখ্যান করেছে, বরং তারা বলেছে আইপিএল তো তারা খেলবেনই, কিন্তু দেশের হয়ে তারা খেলা ছাড়বেন না, দুটো খেলাই তারা চালিয়ে যেতে চান। তো সেই দিক থেকে বলতে গেলে ডেফিনেটলি এটা একটা বড় আপডেট ক্রিকেট মহলে, এবং দেখা যাক পরবর্তীকালে কি হয়। একদমই, দেশের জার্সিতে খেলা অবশ্যই একটা আলাদা রকম গর্বের। এবার একটা বিষয় খুব ইম্পর্টেন্ট অর্পণদা, ঘরোয়া যে সমস্ত লিগ বা ক্রিকেটে সেখানে কেন লাইভ টেলিকাস্ট হয় না, এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে বহু জল্পনা হচ্ছে এবং বিসিসিআইকে কার্যত দোষারোপ করা হচ্ছে বলা যেতে পারে। এবং যেখান থেকে এটা আরও অনেক বড় আকারে দেখা দিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাদের ঘরোয়া যে ম্যাচ, ঘরোয়া যে সিরিজ, সেগুলো কিন্তু তারা টেলিকাস্ট করছে
এবং অস্ট্রেলিয়া বোর্ডের থেকে ভারতীয় বোর্ড 18,075 কোটি টাকা বেশি সম্পত্তি তাদের রয়েছে, অনেকটা ধনী তারা ভারতীয় বোর্ড। কিন্তু এই যে বারবার জোর দেওয়া হয় যে ঘরোয়া ক্রিকেট খেলো, তারপর দেশের জার্সিতে গৌতম গম্ভীর আসার পর সেটা আরও অনেক বেশি করে হয়েছে, রোহিত শর্মাকে বিরাট কোহলিকে খেলতে হয়েছে, সেটাতে যখন জোর দেওয়া হচ্ছে তখন ঘরোয়া ক্রিকেট কেন টেলিকাস্ট করা হবে না সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন। কারণ ভারতীয় বোর্ড যথেষ্ট ধনী ক্রিকেট বোর্ড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আবারও এটা যদি ধনী ক্রিকেট বোর্ড বাদ দিয়ে যদি অকশানে ফেলে দেওয়া হয় যে ঘরোয়া ক্রিকেট দেখানো হয়, আমার মনে হয় সেটাতেও কোনো অকশানে বোধহয় অভাব হবে না যে কারা দেখাবে না। তো সেই দিক থেকে বলে অবশ্যই এটা একটা ব্যাড সাইড ফর বিসিসিআই, এবং বিসিসিআই যে সমালোচনা হচ্ছে এটা যথাযথ সমালোচনা হচ্ছে। এবং অবশ্যই আমি মনে করি বা অনেক ক্রিকেট বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা মনে করেন যে ঘরোয়া ক্রিকেট টেলিকাস্ট হওয়া অবশ্যই দরকার, এবং সেটা দেখলে আরও অনেক বেশি ক্রিকেটার উদ্বুদ্ধ হবেন এবং আরও অনেক বেশি ক্রিকেটের প্রচার হবে। সেই দিক থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডকে এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে ভাবতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঘরোয়া ক্রিকেটে যেমন গৌতম গম্ভীর আসার পর জোর দেওয়া হয়েছে, এর আগেও সৌরভ গাঙ্গুলি যখন ছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোয় পরিবর্তন এনেছেন, সব দিক থেকে ঠিক আছে, পরিকাঠামো ম্যাচ সব ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে টেলিকাস্ট বিষয়টা, ম্যাচ টেলিকাস্টের বিষয়টা কিন্তু এবার মাথায় রাখা উচিত। কারণ ধারে ভারে অনেক যে সমস্ত ক্রিকেট বোর্ড রয়েছে তার থেকে ভারতীয় ক্রিকেট যথেষ্ট ধনী ক্রিকেট বোর্ড, এবং তাদের কিন্তু এই রাস্তাটা বা এই যে বিষয়টা এখনো গ্যাপ রয়েছে সেটা পূরণ করা উচিত বলে আমার মনে হয়। একদম এই বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত, এমনটাই। অনেক ধন্যবাদ জানাবো অর্পণদা তোমাকে আজকে এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। আজকের স্টেডিয়াম বুলেটিন আমরা এখানেই শেষ করছি। আর অবশ্যই কলকাতা টিভিতে রাত 11টায় দেখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। অবশ্যই তার আগে আর একটা ছোট্ট টিপস বলে দিই আপনাদের, আপনারা আমাদের দপ্তরে ফোন করছেন, আমাদের যে পুরস্কার দেওয়া হচ্ছিল সেটা কিন্তু জবে ডেট অ্যানাউন্স হচ্ছে, সেখান থেকে 1 মাস পর্যন্ত পুরস্কারটা আমাদের রাখতে হয়। তো সেই দিক থেকে বলতে গেলে যারা পুরস্কার পেয়েছেন, যারা এখনও নিয়ে যাননি, তারা দয়া করে 1 মাসের মধ্যে এসে আমাদের দপ্তর থেকে পুরস্কারটি নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।